নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আপনারা প্রত্যেকেই জানেন গতকাল ইকোনমিক সার্ভে 2020-21 এটা পাবলিশ করা হয়েছে। আর আজ আমি এই ইকোনমিক সার্ভের হাইলাইটগুলো এনেছি। আর এই হাইলাইটে মনে রাখবেন, এখান থেকেই ডব্লিউবিসিএস মেইনসে প্রিলিমিনারিতে ইকোনমির যে সেকশন, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। এসএসসির এক্সাম, আরবিআই গ্রেড বির এক্সাম এবং অন্যান্য যে কোনো লেভেলের এক্সামে কিন্তু এই ইকোনমিক সার্ভে থেকে কোশ্চেন আসবে। আর এখানে আমি ডিটেলসে আলোচনা করব না, জাস্ট হাইলাইটগুলো তুলে দেবো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে দেবো, যাতে আপনাদের পুরো ইকোনমিক সার্ভে পড়ার দরকার হয় না। পুরো ইকোনমিক সার্ভে কিন্তু অনেকটা বড়, কিন্তু এখানে পয়েন্ট আকারে আনা রয়েছে। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ এই ইকোনমিক সার্ভের হাইলাইটের পিডিএফ পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ইকোনমিক সার্ভে যখন পড়বো, ইকোনমিক সার্ভে সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই। বলছে হু কম্পোজেস ইকোনমিক সার্ভে। তো ইকোনমিক সার্ভে কে কম্পোজ করে? তো এখানে দেখুন, ইকোনমিক সার্ভে ইজ কমপ্লাইড বাই চিফ ইকোনমিক অ্যাডভাইজার। চিফ ইকোনমিক অ্যাডভাইজারের দ্বারা বর্তমানে কে? কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ান। এটা আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে থেকে তিনি কিন্তু কম্পোজ করেন। নেক্সট বলছে হু পাবলিশ ইট। কে এটা পাবলিশ করে? ইট ইজ পাবলিশ বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের দ্বারা পাবলিশ করা হয়। আর এটাও কিন্তু মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে থেকে। আর সাধারণত এটা বাজেটের একদিন আগে প্রকাশ করে দেওয়া হয়। অফিসিয়াল যে বাজেট পেশ করা হয় 1 ফেব্রুয়ারি, সেই অফিসিয়াল বাজেটের একদিন আগে প্রকাশ করা হয়। 1 ফেব্রুয়ারি বাজেট প্রকাশ করা হবে, আর 29 জানুয়ারি কিন্তু এই ইকোনমিক সার্ভেটা প্রকাশ করে দেওয়া হলো। নেক্সট বলছে হিস্ট্রি অফ ইকোনমিক সার্ভে ইন ইন্ডিয়া। ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়ার হিস্ট্রি কী? তো ফিনান্সিয়াল ইয়ার 1950-51 সালে কিন্তু প্রথম ইকোনমিক সার্ভে ভারতে ঘটেছিল। দেখুন, ফার্স্ট ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 1950 থেকে 1951 সালের যে ফিনান্সিয়াল ইয়ার ছিল, সেখানেই কিন্তু ইকোনমিক সার্ভে প্রথম ঘটেছিল। নেক্সট বলছে হোয়াট ডাস ইট ইনক্লুড। এটা দেখুন, এটা কি ইনক্লুড করে? তো এই যে ইকোনমিক সার্ভের দ্বারা সারা বছরের স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন সেক্টরের স্ট্যাটিস্টিক্স এবং ইন্ডিয়ান ইকোনমিক যে স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু পাবলিশ করা হয় এই ইকোনমিক সার্ভের দ্বারা। এবং এই সার্ভে বিভিন্ন হাইলাইট শো করে বিভিন্ন রকম ইনিশিয়েটিভের, বিভিন্ন রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম পলিসি, বিভিন্ন রকম ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন রকম প্রোগ্রাম, পলিসি এবং ইনিশিয়েটিভের হাইলাইট কিন্তু শো করে এই যে ইকোনমিক সার্ভে। তো এর দ্বারা বোঝা যায় গভর্নমেন্টের ডেভেলপমেন্ট কতটা হয়েছে এবং ভবিষ্যতে যে বাজেট তৈরি হবে সেই বাজেটের ভিত্তি কিন্তু এই ইকোনমিক সার্ভে। এবার দেখুন সিগনিফিক্যান্স কি ইকোনমিক সার্ভে, সেটা একবার দেখে নিন। জাস্ট বলছি হেল্পস ইন ফিউচার পলিসি মেকিং। তো পরবর্তীকালের যে পলিসি সেটা তৈরি করতে কিন্তু এই ইকোনমিক সার্ভে খুবই সাহায্য করে এবং এই বেসড অন কারেন্ট স্ট্যাটিস্টিক্স। তো যেহেতু ইকোনমিক সার্ভে ওই গত বছরের স্ট্যাটিস্টিক্স দ্বারা গঠিত হয়, তো সেহেতু কিন্তু এটা পরবর্তীকালের যে পলিসি সেটা তৈরি করতে খুব সাহায্য করে এবং অন্যান্য রকম ভেরিয়াস টার্গেট তৈরি করতে সাহায্য করে, গ্রোথ রেট এর টার্গেট তৈরি করতে সাহায্য করে, ফিসকাল ডেফিসিটের টার্গেট করতে সাহায্য করে, ফরেক্স রিজার্ভের টার্গেট করতে সাহায্য করে। এবং এখানে দেখুন বাজেট মেকিং প্রসেস। তো পরবর্তীকালে যে বাজেট তৈরি করা হবে, সেই বাজেট কীভাবে তৈরি করা হবে সেটা তৈরি করতেও কিন্তু সাহায্য করা হবে এই যে ইকোনমিক সার্ভের দ্বারা। তো এগুলো, এই যে টার্মগুলো আমরা আলোচনা করছি, ফরেক্স কি, ফিসকাল ডেফিসিট কি, গ্রোথ রেট কি, এগুলো কিন্তু আমি আমার ইকোনমির লেকচার রমেশ সিংয়ের ডিটেলস আলোচনা করেছি। আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। প্লে লিস্ট রয়েছে রমেশ সিং ইন্ডিয়ান ইকোনমিক থেকে, বা এগিয়ে চলো সার্চ করবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখবেন, এই টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন ইকোনমিক সার্ভের হাইলাইটগুলো এবার তুলে ধরবো আপনাদের কাছে। তো এবার চলে আসলাম আমরা ইকোনমিক সার্ভের একেবারে ডিরেক্ট হাইলাইটে। তো প্রথম পয়েন্ট বলছে দেখুন, ইন্ডিয়া ফোকাসড অন স্ট্র্যাটেজি মোটিভেটেড বাই দ্য নোবেল প্রাইজ উইনিং রিসার্চ অফ হানসেন অ্যান্ড সার্জেন্ট। তো হানসেন অ্যান্ড সার্জেন্ট 2001-এর যে নোবেল প্রাইজ উইনিং রিসার্চ হয়েছিল, সেই রিসার্চের দ্বারা কিন্তু এবারের ইকোনমিক সার্ভে অনেকটা মোটিভেট হয়েছে এবং তার বেসিসে কিন্তু অনেকটা পলিসিতে ফোকাস করা হচ্ছে এবং যাতে মিনিমাইজ করা যায় লসটাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে লস সেটা যাতে মিনিমাইজ করা যায় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। যেখানে আনসার্টেনিটি খুব হাই সেদিকটাও নজর রাখা হচ্ছে এবং যেখানে খুব অবস্থা খারাপ সেই কন্ডিশনে যাতে লসটাকে মিনিমাইজ করা যায় সেই দিকেও নজর রাখা হচ্ছে। হানসেন এবং সার্জেন্ট 2001 সালের যে নোবেল প্রাইজ উইনিং রিসার্চ হয়েছিল তার দ্বারা মোটিভেট হয়ে। এখান থেকে কোশ্চেন আসতে পারে ডব্লিউবিসিএস মেন্সে। হানসেন এবং সার্জেন্ট এই টার্মটা কিন্তু মনে রাখবেন 2001 সালের।
নেক্সট বলছে দেখুন, ইন্ডিয়া স্ট্র্যাটেজি ফ্ল্যাটেন দ্য কোভিড-19 কার্ভ। তো ভারতের স্ট্র্যাটেজি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ভারতের স্ট্র্যাটেজি কী ছিল, কি হবে পরবর্তীতে এই কোভিড-19 কার্ভটাকে ফ্ল্যাট করার জন্য, মানে সমান করার জন্য, কোভিড-19 যে কার্ভ, যেটা গ্রাফ, সেটাকে ফ্ল্যাট করার জন্য কি কি স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে গ্রহণ করা হবে, তার ওপর বেস করে কিন্তু এই যে ইকোনমিক সার্ভেতে স্ট্র্যাটেজিটা ডিসকাস করা হয়েছে। নেক্সট দেখুন, ভি শেপড ইকোনমি সম্পর্কে বলা রয়েছে। ভি শেপড ইকোনমি কি? দেখুন, প্রথমে একেবারে ইকোনমি ডাউন হয়ে যায়, আবার যখন ইকোনমি বেড়ে যায় সেটাকেই বলা হয় ভি শেপড ইকোনমি। একবারে দেখুন, ধরুন ইকোনমি আমাদের এখানটায় চূড়ায় রয়েছে, হঠাৎ করে ইকোনমি আমাদের ডাউন হয়ে গেল, এখানে ধরুন চলে আসলো, আবার ইকোনমি ধরুন বেড়ে গেল, এই ইকোনমিটাকে বলা হয় ভি শেপড ইকোনমি। তো ভি শেপড ইকোনমি, ডব্লিউ শেপড ইকোনমি, এই টাইপের টার্ম কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এই টার্মগুলো একবার পড়ে নিতে হবে। ভি শেপড ইকোনমি ধরুন, ডব্লিউ শেপড ইকোনমি ধরুন, এই যে ধরুন একদম চূড়ায় রয়েছে জিডিপি, তারপর হঠাৎ করে ধরুন ডাউন আসলো, আবার বেড়ে গেল, আবার ডাউন আসলো, আবার বাড়লো, এটাকে বলা হয় ডব্লিউ শেপড ইকোনমি। অর্থাৎ এই যে অক্ষর, এই অক্ষরগুলোর টাইপে ইকোনমির অনেকগুলো টার্ম রয়েছে, ভি শেপড ইকোনমি, ডব্লিউ শেপড ইকোনমি, কে শেপড ইকোনমি, এগুলো কিন্তু জাস্ট এক চোখ বুলিয়ে নিতে হবে, কারণ পরবর্তী পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু ইকোনমিক সার্ভেতে এই সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখুন আরও তথ্য দেওয়া রয়েছে, ভি শেপড রিকভারি হ্যাজ বিন সিন ইন 7.5% ডিক্লাইন ইন জিডিপি কোয়ার্টার 2। তো কোয়ার্টার 2তে কিন্তু দেখা গেছে অনেকটাই রিকভারি হয়েছে, যেহেতু কোয়ার্টার 1-এ 23.9% কন্ট্রাকশন দেখা গিয়েছিল, -23.9% জিডিপি গ্রোথ দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তী কোয়ার্টারে 7.5% দেখা যায় এটা, অর্থাৎ ডিক্লাইন হয়েছে অনেকটা। তারপরে দেখুন, ইন্ডিয়া ওয়াজ দ্য অনলি কান্ট্রি টু অ্যানাউন্স structural reforms to expand supply in the medium long term and avoid long term damage to productive capacities। তো এই টাইপের জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, তো আমি আরেকবার বলে দিচ্ছি কেন এই টাইপের জিনিস, কেন এই টাইপের টার্ম ইউজ করা হয় এবং কেন এই টাইপের স্ট্র্যাটেজি ইউজ করা হয়। দেখুন, আপনি টাকাকে বা আপনি আপনার ক্যাপিটালকে দুইভাবে ইনভেস্ট করতে পারেন, একটা খুব লং টার্মের জন্য আর একটা শর্ট টার্মের জন্য। আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করলে আপনার লাভের পরিমাণটা বেশি হবে না, কিন্তু আপনার রিস্কও কিন্তু কম থাকবে। কিন্তু আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটাও যেমন বেশি হবে, রিস্কের পরিমাণটাও তেমন কিন্তু বাড়বে। তো লাভ অর্থাৎ প্রফিট অ্যান্ড রিস্ক, এটা কিন্তু দুটোই প্রপোর্শনাল ওয়েতে থাকে। তো আপনার লাভ বাড়লে রিস্কও বাড়বে, লাভ কমলে রিস্কও কিন্তু কমে যাবে। তো ইন্ডিয়া চেষ্টা করছে কি, শর্ট টার্মের জন্যেও না, লং টার্মের জন্যেও না, মিডিয়াম টার্মের জন্য বিভিন্ন রকম প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইউজ করতে এবং তার ক্যাপিটালকে ইনভেস্ট করতে। এখানে দেখুন, মিডিয়াম লং টার্ম অ্যান্ড অ্যাভয়েড লং টার্ম ড্যামেজ টু প্রোডাক্টিভ ক্যাপাসিটিস। তো লং টার্মের ড্যামেজটাকে আটকানোর জন্যই কিন্তু এই স্ট্রাকচারাল রিফর্মস আনার কথা বলা হয়েছে। নেক্সট বলছে, পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ফোকাসড অ্যারাউন্ড ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন অ্যাক্সেলারেট ডিমান্ড পুশ ইকোনমি অ্যান্ড বুস্ট রিকভারি। তো এখানে ডিটেলস আপনাকে একটু জানতে হবে। দেখুন, বর্তমানে আপনি যদি রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যদি নজর রাখেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন রকম পাইপলাইন ইন্ডিয়া কিন্তু ইনগ্রেট করছে বিভিন্ন জায়গার মধ্যে, কেবল ওয়্যারের মাধ্যমে সেটা কানেকশান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। রিসেন্টলি দেখলেন চেন্নাই থেকে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা অবশ্য ইন্টারনেটের জন্য, কিন্তু বর্তমানে কিন্তু ভারত পাইপলাইন আরও বেশি বাড়ানোর চেষ্টা করছে আমাদের ইকোনমিটাকে বাড়ানোর জন্য, ইকোনমিকে বুস্ট করার জন্য, এবং বর্তমানে যে কন্ট্রাকশান দেখা গেছে জিডিপিতে সেই কন্ট্রাকশানটাকে রিকভারিতে পরিণত করার জন্য। নেক্সট বলছে, ইন্ডিয়া ইজ 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাজ বিন রেটেড BBB/Baa3 ইন সোভরেন ক্রেডিট রেটিং। তো একটা ক্রেডিট রেটিং আছে সোভরেন ক্রেডিট রেটিং, অর্থাৎ যে রেটিংয়ের দ্বারা বিভিন্ন কোম্পানি এটা স্থির করে যে কোন কান্ট্রিতে তারা ইনভেস্ট করতে পারবে, সে ইউরোপিয়ান কান্ট্রিতে ইনভেস্ট করবে নাকি ইন্ডিয়ান কান্ট্রিতে ইনভেস্ট করবে, এইরকম একটা রেটিং রয়েছে। তো সেই রেটিংয়ে ভারতের স্থান খুবই নিচের দিকে, BBB.Baa3। এই যে এটা একটা রেটিং BBB/Baa3, এটা একটা রেটিং, এর র্যাঙ্কটা অনেকটা নিচের দিকে, এ রেটিং থাকে। তো এইরকম রেটিং থাকে। আর ভারতকে এখানে বলা হচ্ছে 5th লার্জেস্ট ইকোনমি নমিনাল জিডিপির দিক থেকে। মনে রাখবেন, এটা কিন্তু নমিনাল জিডিপির দিক থেকে, রিয়েল জিডিপির দিক থেকে নয়, নমিনাল জিডিপির দিক থেকে ভারত 5th লার্জেস্ট ইকোনমি। বর্তমানে অবশ্য 6th চলে গেছে, আবার আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারত আবার রিকভারির দ্বারা 5th চলে আসবে। তো সেটা বলা হয়েছে এখানে BBB, ভারতের এই যে ক্রেডিট রেটিংয়ে, সোভরেন ক্রেডিট রেটিংয়ে ভারতের র্যাঙ্কটা কত রয়েছে বা ভারতের রেটিংটা কত রয়েছে, এই রেটিংয়ে
খুব বেশি গাদা কোম্পানি কিন্তু ভারতে ইনভেস্ট করতে চাইবে না। ভারতের র্যাঙ্ক যত বাড়বে, রেটিং যত বাড়বে, তত বাইরের কোম্পানি কিন্তু ভারতে ইনভেস্ট করতে চাইবে। নেক্সট এবার হেলথ সেক্টরে চলে আসছি। হেলথ সেক্টর কি বলছে? ন্যাশনাল হেলথ মিশন NHM, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY এবং আয়ুষ্মান ভারত প্লেড এ ক্রিটিক্যাল রোল। তো এই যে তিনটি নাম বললাম, NHM, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত, এরা কিন্তু ক্রিটিক্যাল রোল প্লে করেছে এবং পাবলিক হেলথ কেয়ার এর স্পেন্ডিং বাড়ানো হয়েছে 1% থেকে 2.5 থেকে 3% বলা হয়েছে। তো দেখুন, বর্তমানে ভারতের জিডিপির কিন্তু 1%-এরও কমে, ভারতের বর্তমানে যে জিডিপি রয়েছে তার 1%-এরও কম কিন্তু আমাদের হেলথ কেয়ারে ব্যয় করা হয়। কিন্তু এই যে ইকোনমিক সার্ভে থেকে রিকমেন্ড করা হয়েছে যে আমাদের জিডিপির 2.5% থেকে 3% কিন্তু জিডিপির ব্যয় করতে হবে হেলথ সেক্টরে, এবং তার ফলেই কিন্তু ভারতের যারা একেবারে গরিব তাদের কিন্তু অনেকটাই সাহায্য হবে, আর তার ফলে তাদের এক্সপেন্ডিচার অনেকটা কমে আসবে, এবং হেলথ কেয়ারে ভারতে ইন্ডিয়ান গভর্নমেন্ট যতটা স্পেন্ডিং করবে তার ফলে সাধারণ মানুষের এক্সপেন্ডিচার কিন্তু কিছুটা হলেও কমবে। আর ভারতের জিডিপি যেটা এক্সপেন্ডিচার করে সেটা কিন্তু 1%-এরও কম, সেটা খুবই কম। এর রিকমেন্ড করেছে 2.5% থেকে 3% করার, কিন্তু ইউএনের যে অর্গানাইজেশনগুলো আছে তারা বলে 5%-এরও দরকার। কিন্তু এটা কিন্তু একেবারে পসিবল নয়। ভারতের জিডিপি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তার উপর আবার এই যে Q1 এবং Q2-তে যে কন্ট্রাকশন দেখা গিয়েছে, তারপরে কিন্তু সেটা পসিবল নয়। কিন্তু 2.5% থেকে 3% এটা কিন্তু করা যেতেই পারে। নেক্সট বলছি ইনোভেশনে ইন্ডিয়া এন্টার টপ 50 ইনোভেটিং কান্ট্রিজ। তো ভারত টপ 50 ইনোভেটিং কান্ট্রিজের মধ্যে ঢুকে গেছে, এবং বলছে ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবারের জন্য হয়েছে 2020-তে সায়েন্স অ্যান্ড ইনসেপশন অফ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ইন 2007। তো সায়েন্স নয়, সিন্স দ্য ইনসেপশন অফ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2007-এর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের পরে এটা কিন্তু র্যাঙ্কিং ফার্স্ট ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো সেন্ট্রাল এবং সাউথ এশিয়ার মধ্যে ভারত কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে, এবং থার্ড এবং লোয়েস্ট মিডিল ইনকাম গ্রুপ ইকোনমিক্স, এবং থার্ড র্যাঙ্ক করেছে লোয়ার মিডিল ইনকাম গ্রুপ ইকোনমির মধ্যে থেকে। খুবই ইম্পর্টেন্ট তথ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট WBCS মেন্সের পার্সপেক্টিভ থেকে, যে পলিটি এবং ইকোনমির যে পেপারটা রয়েছে ওখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য, এটা মনে রাখবেন, স্টার দিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ভারত প্রথমবারের জন্য এন্টার করেছে, এবং সাউথ এশিয়া এবং থার্ড এবং লোয়ার মিডিল ইনকাম গ্রুপ ইকোনমিজ এর মধ্যে কিন্তু থার্ড হয়েছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। নেক্সট বলছে ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচার অন R&D। ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচার ইজ লোয়েস্ট অ্যামং টপ 10 ইকোনমিজ। তো ভারতের যে গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচার সেটা কিন্তু সবচেয়ে কম। টপ যে 10 ইকোনমিক কান্ট্রি রয়েছে নমিনাল জিডিপির দিক থেকে, টপ 10 যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু ভারতের গ্রস ডোমেস্টিক এক্সপেন্ডিচারের পরিমাণ সবচেয়ে কম। এটা খুবই একটি বাজে জিনিস, কেননা যত পরিমাণে এক্সপেন্ডিচারের পরিমাণ কম থাকবে তত কিন্তু আমাদের জিডিপির পরিমাণ কমে যাবে এবং জিডিপিতে কন্ট্রাকশন দেখা দেবে। এবং দেখুন, গভর্নমেন্ট সেক্টর এখানে কন্ট্রিবিউটস disproportionately large share in total GERD at 3 times the average of the top 10 economies। তো এখানে যাই হোক, এখানে টপ 10-এর মধ্যে একেবারে লাস্ট খুব একটি বাজে, এটাও কোশ্চেন আসতে পারে। এসএসসিতে সাধারণত এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তারপর দেখুন, ফিসকাল ডেভেলপমেন্ট থেকে আছে, মান্থলি জিএসটি কালেকশন এখন কিন্তু ক্রস করেছে 1 লাখ ক্রোর মার্ক। তো জিএসটির যে কালেকশান, কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল যে জিএসটির কালেকশান একেবারেই হচ্ছিল না, খুবই কম পরিমাণে হচ্ছিল। বিভিন্ন রাজ্যের কাছে সেন্ট্রালের দেনা ছিল, সেখানে দেখা গেছে যে আবার জিএসটির যে কালেকশান সেটা আবার কনজিকিউটিভলি বেড়ে গেছে পরপর 3 মাস। আর এটা দেখুন, রিচিং ইটস হায়েস্ট লেভেল, এটা এর হায়েস্ট লেভেলে চলে এসেছে ডিসেম্বর 2020-তে জিএসটি কালেকশন সবচেয়ে চরম পর্যায়ে পৌঁছেছে, এবং ট্যাক্স রিফর্মস হ্যাজ লেড টু ট্রান্সপারেন্সি। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ট্যাক্স রিফর্মস এটা কিন্তু স্বচ্ছ হওয়া দরকার, এবং স্বচ্ছ হলে তাহলে কিন্তু ট্যাক্স কালেকশনটা আরও অনেকটা ভালো হবে। নেক্সট দেখুন, এক্সটার্নাল সেক্টরে চলে এসেছি আমরা। এক্সটার্নাল সেক্টরের ডিটেলড লেকচার আপনারা যদি পেতে চান তাহলে কিন্তু আমার ইকোনমির লেকচার অবশ্যই জয়েন করতে পারেন, ফ্রি অফ কোর্স। আর ওটা কিন্তু জাস্ট সার্চ করবেন ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং বা এগিয়ে চলো সার্চ করবেন, পেয়ে যাবেন একদম। যে প্লেলিস্টটা পাবেন 40 থেকে 42টা ভিডিও রয়েছে আপাতত, আরও কয়েকটি ভিডিও আমার পাবলিশ করা দরকার রয়েছে, তো সেই ভিডিওগুলো আমি পাবলিশ করে দেবো, তো ওখানে আপনারা পেয়ে যাবেন। তো এক্সটার্নাল সেক্টর প্রথমে বলেছি, দেখুন, ইন্ডিয়ার ফরেস্ট রিজার্ভস is at an all-time high of $586.1 বিলিয়ন। তো ভারতের ফরেক্স রিজার্ভ কিন্তু
সবচেয়ে হাই হয়ে গেছে, $586.1 বিলিয়নে পৌঁছেছে জানুয়ারি 8, 2021। ফরেক্স টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফরেক্স থেকে অনেকগুলো টার্ম আপনারা দেখতে পেলেন, তো ফরেক্সটা কিন্তু ভালো করে দেখে দেবেন এক্সটার্নাল সেক্টর থেকে, আর ফরেক্স নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি ওখানে। তারপরে দেখুন নেট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো এই যে নেট এফডিআই ইনফ্লোস অফ $27.5 বিলিয়ন ডিউরিং এপ্রিল থেকে অক্টোবর 2020, তারপর 14.8% হায়ার অ্যাজ কম্পেয়ার টু ফার্স্ট 7 মান্থস, তারপরে কিন্তু 14.8% বেড়ে গেছে কম্পেয়ার টু ফার্স্ট 7 মান্থস ফিনান্সিয়াল ইয়ার 2019 to 2020। তারপরে এখানে নেট এফপিআই ইনফ্লোস, এটা কিন্তু এপ্রিল থেকে ডিসেম্বরে যেটা $28.5 বিলিয়ন ছিল, তারপর এপ্রিল থেকে ডিসেম্বর যেটা $28.5 বিলিয়ন ছিল, তারপর সেটা কিন্তু $12.3 বিলিয়ন হয়ে গেছে 2019-এ। সরি, 2019-এ যেটা 12.3 বিলিয়ন ছিল সেটা কিন্তু এই যে এপ্রিল থেকে ডিসেম্বরে $28.5 বিলিয়ন হয়ে গেছে। তারপরে ইন্ডিয়াস ট্রেড ব্যালেন্স উইথ চায়না অ্যান্ড ইউএস ইমপ্রুভড অ্যাজ ইম্পোর্ট স্লোড, তো ভারত চায়না এবং ইউএস থেকে যতটা ইম্পোর্ট কম করেছে ততই দেখা গেছে যে ভারতের ট্রেড ব্যালেন্স অনেকটা ইমপ্রুভ করেছে। তারপর ইন্ডিয়াস এক্সটার্নাল ডেপ্ট ইজ প্লেসড অ্যাট $556.2 বিলিয়ন, তো ভারতের এক্সটার্নাল ডেপ্ট বর্তমানে $556.2 বিলিয়ন সেপ্টেম্বর 2020 রিপোর্ট অনুযায়ী, এবং $2 বিলিয়ন অর্থাৎ 0.4% অ্যাট কম্পেয়ার টু এন্ড মার্চ 2020। তো গভর্নমেন্ট স্কিমস রিলেটেড টু এক্সটার্নাল সেক্টর দেখে নিন, এখানে পিএলআই স্কিম রয়েছে, প্রোডাকশন লিঙ্কড ইনসেপটিভ স্কিম রয়েছে, তারপর রেমিশন অফ ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্টস রয়েছে, আরও ডিটিইপি এবং ইমপ্রুভমেন্ট ইন লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ রয়েছে। এবং আজকে দেখুন অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি, এখানে রিপো রেট কাট করা হয়েছে 115 বেসিক পয়েন্ট এবং সিন্স মার্চ 2020। আর নিফটি 50, তারপর বিএসসি সেন্সেক্স, এগুলো আপনারা যদি শেয়ার মার্কেট সম্পর্কে অ্যাওয়ার হন তাহলে কিন্তু এইগুলো সম্পর্কে বুঝতে পারবেন, কারণ আমি এগুলো এখনও ইকোনমি লেকচার আলোচনা করিনি, মার্কেটে এখানে আলোচনা করবো আমরা, তো মার্কেটের লেকচারটা আমার একটু বাকি রয়েছে। নিফটি বিএসসি সেন্সেক্স এখন আলোচনা করলে বুঝতে পারবেন না, তো আপাতত মার্কেটের লেকচার জন্য ওয়েট করুন, আমি নেক্সট উইকের মধ্যে বা আরও 2 উইক দেখছি, তার মধ্যে আমি মার্কেটের লেকচারটা পাবলিশ করে দেওয়ার চেষ্টা করছি। ওখানে আপনাদের কাছে আমি এই নিফটি বিএসসি সেন্সেক্স এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে দেবো ইকোনমিক সার্ভের পার্সপেক্টিভ থেকে। তারপর দেখুন গ্রস নন পারফর্মিং অ্যাসেট, এনপিএ ব্যাঙ্কিং সেক্টরে খুবই একটি গুরুত্বপূর্ণ টার্ম। এই যে এনপিএতে কী বলছে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক তার এনপিএর পরিমাণ 8.21% থেকে কমিয়ে 7.49% করেছে এন্ড সেপ্টেম্বরে, যেটা এন্ড মার্চে ছিল 2020-তে 8.21% এনপিএর পরিমাণ, বর্তমানে কিন্তু 7.49% হয়েছে এন্ড সেপ্টেম্বরে কমার্শিয়াল ব্যাংক। কিন্তু বর্তমানে এটা অ্যাকচুয়ালি 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস আগের ডেটা থেকে করা হয়েছে ইকোনমিক সার্ভেটাকে, কিন্তু আপনি যদি বর্তমান কারেন্ট ডেটাতে দেখেন, আপনার কারেন্ট ডেটাতে দেখা যাবে যে এই যে এনপিএর পরিমাণ 14% প্লাস হয়ে গেছে। এনপিএর পরিমাণ যত বেড়ে যাবে ব্যাংক তত কম লোন দিতে পারবে আরবিআইয়ের কাছে, সেই ব্যাংক তত বেশি রেগুলেট করা হবে আরবিআইয়ের দ্বারা। তো অনেক প্রবলেম রয়েছে এনপিএ বেড়ে গেলে, সেটাও আমি আলোচনা করেছি আমার ব্যাঙ্কিংয়ের লেকচারে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে ইনফ্লেশন রেঞ্জ দেখুন 3.2% টু 11% অ্যাক্রস স্টেট ইউনিয়ন টেরিটরি ডিউরিং জুন ডিসেম্বর 2020-তে, যেটা কম্পেয়ার টু -3.3% টু 7.6% ডিউরিং দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার। নেক্সট রয়েছে দেখুন ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে ইজ অফ ডুইং বিজনেসে। এই নিয়ে কিছুদিন আগে খুব পরিমাণে কন্ট্রোভার্সি ছিল যে প্রত্যেকটা দেশ তাদের ডেটা ম্যানিপুলেট করেছে, এখানে ইন্ডিয়ার নামও কিন্তু উঠে এসেছিলো, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ইন্ডিয়ার নাম এখান থেকে বাদ দেওয়া হয় ডেটা ম্যানিপুলেশনের দিক থেকে। তো এখানে দেখুন ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ইজ অফ ডুইং বিজনেসে ধীরে ধীরে ইম্প্রুভ করছে, যত দিন যাচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক ইম্প্রুভ করছে, কিন্তু আমাদের এমএসএমই সেক্টরে আরও বেশি নজর দেওয়া দরকার। এখানেও বলা হয়েছে, ইকোনমিক সার্ভেতেও একটু বলা হয়েছে, ডিটেলস আলোচনা করা নেই, তবে বলা হয়েছে যে আমাদের এমএসএমই সেক্টরে আরও বেশি ইনভেস্ট করা দরকার, যাতে এই যে ইজ অফ ডুইং বিজনেস যত বেশি র্যাঙ্ক ভালো হবে। অবশ্যই আমাদের বিভিন্ন রকম কোম্পানির কাছে সুযোগ অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ একেবারে লোয়ার লেভেলের মানুষের কাছে কিন্তু সেই সুযোগ সুবিধাটা পৌঁছবে না। তো এই দেখুন ইন্ডিয়া স্টার্ট আপ ইকোসিস্টেমের ক্ষেত্রে কোভিড-19 দেখুন হোম টু 38 ইউনিকর্ন, ইন্ডিয়ার 12 স্টার্ট আপস টু দ্য ইউনিকর্ন লিস্ট লাস্ট ইয়ার, ইউনিকর্ন লিস্ট লাস্ট ইয়ারে 12টা স্টার্ট আপের নাম অ্যাড করা হয়েছে। আর এখানে দেখুন 2018-তে 77তম র্যাঙ্ক ছিল, তারপরে 63তম র্যাঙ্ক আসলো 2020-তে। তো ইজ অফ ডুইং বিজনেসে এগুলো দেওয়া হয়েছে।
তারপর দেখুন সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট এবং হিউম্যান ডেভেলপমেন্ট সম্পর্কে এটা দেওয়া রয়েছে। কম্বাইন্ড সেন্টার এবং স্টেটের ডেটা এখানে দেওয়া রয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার অ্যাজ অফ জিডিপি হ্যাজ ইনক্রিজ 2020-21 তুলনা করা হয়েছে 19-20 তুলনায় কিন্তু সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার বেড়েছে। তারপর ইন্ডিয়ার র্যাঙ্ক এইচডিআই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক খুবই খারাপ পজিশনে রয়েছে। এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়েও আমি বেসিক টার্মিনোলজির মধ্যে ডিটেলসে লেকচার নিয়ে এনেছি এবং ওখানে আলোচনা করেছি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্যারামিটারগুলো কী কী এবং প্যারামিটারগুলোর দ্বারা কীভাবে পরিমাপ করা হয় সেগুলোও কিন্তু আলোচনা করেছি। তো বর্তমানে ভারতের র্যাঙ্ক 189টা কান্ট্রির মধ্যে 131। গত বছর কিন্তু এটা আবার আরেকটু ভালো ছিল, 129 র্যাঙ্ক ছিল, সেখান থেকে 131 র্যাঙ্কে চলে গেছে ইন্ডিয়া। আর ভারতের জিএনআই এটা কিন্তু পার ক্যাপিটাতে 2017 পিপিপি টার্মে ইনক্রিজ করেছে $, 6427, এটা 2018 ছিল। আর 2019-এ কত হয়েছে 6681, সেখানে কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ করেছে। আর লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ইমপ্রুভড ফ্রম 69.4 ইয়ার্স ইন 2018, সেখানে 69.7 ইয়ার্স হয়েছে 2019-এ। 2018 যেটা ছিল 69.4 ইয়ার্স অ্যাভারেজ মানুষের আয়ু, সেখানে সেটা বেড়ে হয়েছে 2019-এ 69.7 বছর। আর লাইফ এক্সপেক্টেন্সি এটাও কিন্তু এইচডিআই এই যে ইন্ডেক্স এর মধ্যেও কিন্তু ধরা হয়, মেজার করা হয়। তারপরে দেখুন এইটা আমাদের লাস্ট স্লাইড, এখানে এই ম্যাক্রো ভিউ দেওয়া রয়েছে। ইন্ডিয়া অ্যাডপ্টেড এ 4 পিলার স্ট্র্যাটেজি, ইন্ডিয়া যে 4 পিলার স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করেছে, যেমন ধরুন কন্টেনমেন্ট, ফিসকাল, ফিনান্সিয়াল অ্যান্ড লং টার্ম স্ট্রাকচারাল রিফর্মস, এই টার্মগুলোর উপর রিফর্মসের। তারপরে অ্যাজ পার এনএসও অ্যাডভান্স এস্টিমেট, ইন্ডিয়ার জিডিপি ইজ এস্টিমেটেড টু গ্রো আপ -7.7%, এটা কন্ট্রাকশন দেখা গিয়েছে যেহেতু। তারপরে রোবাস্ট সিকোয়েন্টিয়াল গ্রোথ অফ 23.9%, আমি আগে আলোচনা করেছি যে এই যে কন্ট্রাকশনটা দেখা গিয়েছে সেখান থেকে বেরোনোর এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এই যে এনএসও অ্যাডভান্স এস্টিমেট করেছে। তারপর ইন্ডিয়ার রিয়েল জিডিপি উইল রেকর্ড 11% গ্রোথ দেখা গেছে রিয়েল জিডিপিতে ফিনান্সিয়াল ইয়ার 2021-22 যেটা দেখা যাবে। নমিনাল জিডিপি উইল গ্রো বাই 15.4%। দেখুন আমি এর আগেও আলোচনা করেছি কেন এই যে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি আবার একটু বেশি হারে ইনক্রিজ করবে। তার কারণ হচ্ছে কি, কারণ আমাদের বেসটা কমে গেছে। এবারে তো কন্ট্রাকশন দেখা গিয়েছে জিডিপি, তার ফলে আমাদের বেসটা কমে গেছে। বেস কমার ফলে আমাদের জিডিপি কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে, জিডিপির গ্রোথ রেট কিন্তু আর একটু বেড়ে যাবে। আর যেটা কিন্তু এবারে হায়েস্ট সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে কিন্তু এটা হায়েস্ট হবে। আর অন সাপ্লাই সাইড গ্রস ভ্যালু অ্যাডেড জিভি নিয়ে আমি আলোচনা করেছি। তারপর গ্রোথ পেগড -7.2% ইন ফিনান্সিয়াল ইয়ার 2021 অ্যাজ এগেনস্ট ফিনান্সিয়াল ইয়ার 2020 3.9%। তারপর এগ্রিকালচার উইল শো এ এগ্রিকালচার গ্রোথ শো করছে 3.4% ফিনান্সিয়াল ইয়ার 2021-এ। তারপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস ইজ এস্টিমেটেড টু কন্ট্রাক্ট বাই 9.6% অ্যান্ড 8.8% ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2021-এ। তারপর নেট এফপিআই ইনফ্লোজ বলেছে ইট রেকর্ডেড অ্যান অল টাইম মান্থলি হাই অফ $, 9.8 বিলিয়ন ইন নভেম্বর 2020-তে। তারপর ইন্ডিয়া ওয়াজ দ্য অনলি কান্ট্রি অ্যামং এমার্জিং মার্কেট টু রিসিভ ইকুইটি এফআইআই ইনফ্লোজ ইন 2020। তো ইন্ডিয়া কিন্তু একমাত্র কান্ট্রি যেটা এমার্জিং মার্কেটের ক্ষেত্রে ইকোনমি রিসিভ করছে ইকুইটি এফআইআই ইনফ্লো 2020-তে। তারপর এখানে সেন্সেক্স নিফটি আবার সেই যে বলা রয়েছে শেয়ার মার্কেট সম্পর্কে এখানে কিছু টার্ম রয়েছে। তো এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রথম কয়েকটি যে ডেটা পারলে আপনারা প্রত্যেকটাই মুখস্থ করে রাখুন, কিন্তু প্রত্যেকটা ডেটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো এই ছিল আমাদের ইকোনমিক সার্ভের একটা শর্ট হাইলাইট। আমি অ্যাকচুয়ালি ডিটেলসে আলোচনা করতে পারলাম না, ডিটেলসে আলোচনা করতে গেলে এই ভিডিওটা প্রায় 6 থেকে 7 ঘন্টা লম্বা হয়ে যাবে। আর আমি যতটা সম্ভব চেষ্টা করলাম হাইলাইটগুলো তুলে ধরার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।